সামনে আগাবো। তাহলে দেখি আমরা প্রবলেম 5 হচ্ছে গতদিন আলোচনা করেছিলাম যে হচ্ছে কীভাবে বিভিন্ন জায়গায় যদি এক্সিস নিয়ে আমি মোমেন্ট আঁকতে চাই লোডিং ডায়াগ্রাম থেকে বিএমডি, তাহলে কীরকম হবে। আজকে যদি জাস্ট একটু প্রবলেম 6টা দেখাই, প্রবলেম 5-এর মতোই, জাস্ট এখানে লোডিং কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে। প্রবলেম 5-এ ছিল আমাদের শুধু পয়েন্ট লোড, এখানে আমাদের ইউডিএলও আছে। তাহলে দেখি এই ক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার, এবি হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, ইউডিএল আছে হচ্ছে 400 নিউটন পার মিটার, দুই কত 3 মিটার জুড়ে হচ্ছে ইউডিএল আছে আমাদের, আর 2 মিটার পরে আবার কি বলছে 500 নিউটন একটা পয়েন্ট লোডও আছে। আচ্ছা, তাহলে সবার আগে আমরা কি করব, এ পয়েন্টে আর বি পয়েন্টে রিয়াকশানগুলো বের করে ফেলবো। রিয়াকশান বের করে ফেলছে। এরপরে দেখেন আমরা কি করব, রিয়াকশান জেনে গেছি, এ পয়েন্টে 1000 নিউটন, বি পয়েন্টে 700। এখন এটাকে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এখন আপনারা বলেন আপনারা কোথায় হচ্ছে সেকশনটা নিতে চাচ্ছেন। আচ্ছা, এখানে হচ্ছে এ পয়েন্টে সেকশন নিয়ে করে দেওয়া। আমি যদি এ পয়েন্টের এটাই দেখাই তাহলে দেখি কি কি আসবে। আমি আগের দিনই বলেছিলাম যদি কোনো লোড বিম হরিজন্টাল কোনো লোড যদি বিমকে নিচের দিকে ঠেলা দেয় সেটা হবে হচ্ছে নেগেটিভ মোমেন্ট, আর যদি উপরের দিকে আসে কোনো লোড সেটা হবে হচ্ছে পজিটিভ বিএমডি। তাহলে দেখি আমি এ পয়েন্টে এক্সিসটা নিচ্ছি, তাহলে আমার কি হবে, এ পয়েন্টে যত আমার লোড আছে মোমেন্ট আছে সেগুলো বাদ চলে যাবে, তাহলে R1টা আমার বাদ। তাহলে থাকতেছে কি আমার ইউডিএল, এই পয়েন্ট লোড আর এই রিয়াকশন। তাহলে সবার আগে আমি যদি রিয়াকশন দিয়ে শুরু করি, R2 রিয়াকশন, R2 রিয়াকশন আমাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, তাহলে এটা কি হবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে দেখেন এই যে বি পয়েন্ট থেকে R2 আমাকে এ পয়েন্টে কত মোমেন্ট দিচ্ছে, 700 ইন্টু এর লেন্থটা কত আছে 2 প্লাস 2 4, তার মানে 700 ইন্টু 4 2800। তাহলে দেখেন এই যে বি পয়েন্ট থেকে আমি উপরের দিকে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেললাম যার চূড়ার ভ্যালু হচ্ছে 2800। আর এখানে এটা ট্রায়াঙ্গেল কেন, কারণ এটা পয়েন্ট লোড। আচ্ছা, এরপরে আমি দেখে আসছি কি আমার 500 নিউটন পয়েন্ট লোড আছে, এটা নিচের দিকে ঠেলতেছে বিমকে, তাহলে এটা কি হবে নেগেটিভ বিএমডি হবে। তাহলে দেখেন 500 কোন বরাবর, যদি আমি ডটেড লাইন দিয়ে দেখি 500 আমার হচ্ছে আছে এই পয়েন্টে, তাহলে আমাদের এই পয়েন্ট থেকে আমি একটা কি করব, এর বিএমডির ভ্যালু নিয়ে ট্রায়াঙ্গেল আঁকবো। তাই দেখেন 500 ইন্টু ডিস্টেন্স কত 2, তার মানে কি 500 ইন্টু 2 1000। তাহলে এই পয়েন্ট থেকে আমি আমার বিএমডির ভ্যালুটা নিলাম 1000, এবং এটা নিচের দিকে, কারণ কি নিচের দিকে ঠেলতেছে এর জন্য মাইনাস হবে বিএমডি। আচ্ছা, এরপরে আমাদের বাকি থাকতেছে ইউডিএল। ইউডিএল কত আছে আমার 400 নিউটন পার মিটার। আমি এ পয়েন্টে এই যে 400 নিউটন পার মিটার 3 মিটার জুড়ে আছে, এটার কি করব মোমেন্টের ভ্যালুটা বের করব। এখন আপনারা বলেন 400 ইউডিএল 3 মিটার জুড়ে আছে, তাহলে এর মোমেন্টের ভ্যালু কত হবে এ পয়েন্টে। ম্যাম 400 ইন্টু 3 ইন্টু 3/2 ম্যাম। হ্যাঁ, 400 ইন্টু 3, কারণ এটা লেন্থ হচ্ছে 3 আর হচ্ছে আমাদের সিজি হবে হচ্ছে 3-এর অর্ধেক, তাহলে এটা আসবে হচ্ছে 3/2। তাহলে এর ভ্যালু আসে হচ্ছে আপনাদের 1800। এখন বলি এই ইউডিএলটা কি নিচের দিকে ঠেলতেছে না, তাহলে এটা কি হবে নেগেটিভ বিএমডি হবে। ম্যাম নেগেটিভ। হ্যাঁ, এখন আমার দেখেন আমি এই যে এই ডায়াগ্রাম এখানে আঁকার জায়গা পাচ্ছি না, তাইলে আমরা চাইলেই হচ্ছে কি করতে পারি নিচে আঁকতে পারি, নিচে আমরা বুঝাতে পারি যে এটা আরেকটাও আছে, সেটা কি এই যে ইউডিএল এর জন্য। তাহলে দেখেন এই যে নিচে আমরা আরেকটা আঁকছি, কারণ এটা কি নেগেটিভ, যদি পজিটিভ হতো তাহলে আমরা এই যে উপরে আঁকতাম, এইখানে আঁকতাম হয়তো, যেহেতু এটা হচ্ছে নেগেটিভ তাই আমরা নিচে আঁকতেছি আলাদাভাবে। কত, এই যে ইউডিএল শেষ হয়েছে কোন পয়েন্টে এই পয়েন্টে, তাহলে এখান থেকে হচ্ছে ম্যাম আমি এটা যদি আমরা উপরে রাখতাম ম্যাম, নিচের দিকে ম্যাম দিয়ে, তাও কি আমার সমস্যা হইতো ম্যাম? সেটা হচ্ছে আপনাদের তাইলে, এটা আমার সমস্যা হতো না, বাট আপনারা অনেক সময় এটাকে পজিটিভ মনে করতেন, এর জন্য আমরা বুঝাচ্ছি যে এইটাকে আমরা বিম বুঝাচ্ছি, বিমের উপরে জি পজিটিভ ম্যাম। নিচে নেগেটিভ বুঝাচ্ছি মেনলি। জি ম্যাম। আচ্ছা, নেগেটিভ আমরা নিচেই আঁকবো কারণ আমরা এই যে হরিজন্টাল লাইনটাকে আসলে আমার এই এবি বিমটাই বুঝাচ্ছি। তাহলে এখানে দেখেন আমার ইউডিএল কোন পর্যন্ত আছে 3 মিটার, এই যে এই সেই 3 মিটারের লাইন। এখন এটা কি হবে আমার
যেহেতু ইউডিএল এটা হবে আমার 2 ডিগ্রি কার্ভ। তাহলে দেখেন, এবং হাইয়েস্ট পয়েন্ট আমি যেহেতু এক্সিস নিচ্ছি, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 2 ডিগ্রি কার্ভ তো দুই রকমই হয়। আমি চাইলে কি করতে পারতাম, এরকমও আঁকতে পারতাম চূড়া দিয়ে, অথবা হচ্ছে আর কি করতে পারতাম আমরা, এরকম আঁকতে পারতাম, তাই না? দুইটাই তো 2 ডিগ্রি কার্ভ, 1 নাম্বারটাও 2 নাম্বারটাও। কিন্তু আমি কি এক্সিসটা যেহেতু এ পয়েন্টে নিচ্ছি, হাইয়েস্ট ভ্যালুগুলো আমার এ পয়েন্টে পাবো। তাহলে দেখেন, এখান থেকে আমি 2 ডিগ্রি কার্ভ নিচের দিকে আঁকলাম, এই যে এটা 2 ডিগ্রি কার্ভ, এবং এর চূড়ার ভ্যালু হচ্ছে 1800। এ পর্যন্ত কি আমরা ক্লিয়ার? জি ম্যাম, এই পর্যন্ত ক্লিয়ার ম্যাম। আচ্ছা, এখন তো আর কিছুই না, এখন আমরা কি করব, আমরা এরিয়া বের করব এবং এর হচ্ছে সেন্ট্রয়েডের ভ্যালু নিব। তাহলে আমি যদি একটা দেখাই আপনাদের, এ পয়েন্ট থেকে যদি সেন্ট্রয়েডগুলো দেখাই, বিটা আপনারা কি করবেন, জাস্ট পুরা লেন্থ হচ্ছে 4 আছে, বিয়োগ করে করে বের করতে পারবেন আশা করি সেন্ট্রয়েডের ভ্যালু। তাহলে দেখেন, এরিয়া অফ এবি, মানে এবিতে যত আমার মোমেন্ট ডায়াগ্রাম আছে সবগুলার এরিয়া সাথে সেন্ট্রয়েডের গুণ। কোথা থেকে সেন্ট্রয়েড নিচ্ছি, এ পয়েন্ট থেকে নিচ্ছি। তাহলে প্রথমটা কি হবে আমার, ট্রায়াঙ্গেল হবে। এই যে 2800 যেটা, এটার এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সাথে হচ্ছে সেন্ট্রয়েড হবে। তাহলে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড এই পয়েন্ট থেকে কত হবে, h/3 হবে না? জি ম্যাম। তাহলে ভূমি বরাবর পুরাটা ওয়ান হচ্ছে বাই আমার, 1/3 ইন্টু এইচ। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে কত হবে আমার, পুরা লেন্থটা কত, 4, তাহলে কি হবে, এটা হচ্ছে আমার 4/3 হবে। জি ম্যাম। তারপরে সেম ভাবে দেখেন এটাও করব। এখানে হচ্ছে এটা নেগেটিভ আসবে কারণ এটা নিচের দিকে। আমি জাস্ট আপনাদের এই যে প্যারাবোলিক কার্ভটা এটা একটু দেখাই দিচ্ছি। দেখেন, প্যারাবোলিক কার্ভের এরিয়া বের করব কীভাবে, আমরা তো ট্রায়াঙ্গেল বের করলাম, প্যারাবোলিকের আমরা বলছি কি, যখন প্যারাবোলিক হবে সূত্র আছে এরিয়া বের করার জন্য। সেই সূত্রটা কি, এ ইকুয়ালস টু 1/n+1 বি ইন্টু এইচ। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এন কত, এন হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। তাহলে এখন আপনারা আমাকে একটু বলেন, এই যে প্যারাবোলিক যে কার্ভ, এটার এরিয়া কীভাবে বের করব, 1/2 ওয়ান প্লাস টু 1 প্লাস ওয়ান। ইন্টু বি কত আমাদের, বি হচ্ছে ভূমি, ম্যাম বি হচ্ছে ম্যাম, এই বি পুরাটা হচ্ছে হচ্ছে আমার ম্যাম 3। জি ম্যাম 3। তাহলে বি হচ্ছে 3, আর এইচ হচ্ছে আমি কি বলছি, বিএমডির হাইয়েস্ট ভ্যালু, তার মানে কি -1800। 1800 ম্যাম। মাইনাসটা দিবেন কারণ কি এরিয়া হচ্ছে নেগেটিভ। জি ম্যাম। তাহলে দেখেন, এখানে এটাই করছে আমাদের, এই যে 1/3 মানে কি 2 + 1 ইন্টু 3, এই যে এই 3 আর হচ্ছে কি 1800, আর মাইনাসটা এখানে সামনে দিয়ে দিছে আপনাদের ইচ্ছা। তাহলে এরিয়া তো হয়ে গেল। এরিয়া কি সবাই ক্লিয়ার? ম্যাম 2 কোন জায়গাতে পাইলেন? 2 কি আমাদের ডিগ্রি অফ কার্ভেচার, এটা সেকেন্ড ডিগ্রি প্যারাবোলিক কার্ভ, এর জন্য 2। এন হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। এখন আমাদের কি লাগবে, সেন্ট্রয়েড লাগবে, এক্স এ। আমরা সেন্ট্রয়েডের একটা সূত্র পড়ছিলাম যে সেন্ট্রয়েড ইকুয়ালস টু এক্স জি ইকুয়ালস টু এন প্লাস 2 ইন্টু বি। এখন আমাকে বলেন, আমি যে এক্স যেটা বলছিলাম সেটা কি বলছিলাম, যে চূড়ার থেকে ডিস্টেন্স। তাহলে এখানে চূড়াটা আসলে কোন জায়গায় আমার, এ পয়েন্টেই না, এই যে চূড়াটা, এই যে চূড়ার যে জি ম্যাম। এক্সিস এটা এ পয়েন্ট থেকে। তাহলে এ পয়েন্ট থেকে যদি আমি মোমেন্টের সেন্ট্রয়েডটা বের করি, তাহলে এটার কত ভ্যালু আসবে, বলেন। এখানে হচ্ছে আসবে কত, 1/2 প্লাস 2 ইন্টু বি হচ্ছে আমার লেন্থ, লেন্থ কত 3, মানে কি 3/4। এই যে দেখেন 3/4, ঠিক ম্যাম আছে? একটু ম্যাম একটু বুঝি নাই ম্যাম, 3/4টা ম্যাম বুঝি নাই। আচ্ছা দেখেন, এক্স জি হচ্ছে আমার সেন্ট্রয়েডের ভ্যালু, কোথা থেকে, চূড়ার থেকে ডিস্টেন্স, মানে হচ্ছে যে চূড়ার থেকে আমার সেন্ট্রয়েডের ভ্যালু হচ্ছে 1/n+2 ইন্টু বি। এন হচ্ছে কত আমার, ডিগ্রি অফ কার্ভ কত, 2 ডিগ্রি। জি ম্যাম। তাহলে 1/2 + 2, বি হচ্ছে আমার ভূমি, জি ম্যাম। ভূমি হচ্ছে 3। তাহলে আমি কি পেয়ে গেলাম, 3/4 পেয়ে গেলাম। তাহলে কত হলো আমার, সেন্ট্রয়েডের ভ্যালু হয়ে গেল 3/4। ম্যাম 3/4 পাবো কেন ম্যাম, বি তো ম্যাম 3 না ম্যাম, তা 4 ম্যাম কিভাবে ম্যাম? এই যে নিচে হরে, এটা কিন্তু উপরে ও গুণিত। আচ্ছা ম্যাম, ও আচ্ছা ম্যাম বুঝতে পারছি ম্যাম, আমি বুঝতে পারছি এবার। হুম, ম্যাম মনে করতেছিলাম ম্যাম এটা একসাথে। না না না, এটা হচ্ছে 1/, বি হচ্ছে উপরে, লবে বি, নিচে হচ্ছে জি ম্যাম বুঝতে পারছি n+2। ম্যাম, আচ্ছা, আমার এখন বোঝা আপনাদের বলছিল। কাছে একটা প্রশ্ন, এটা আমি কি করলাম, এ পয়েন্ট থেকে সবগুলা সেন্ট্রয়েড বের করলাম, এরিয়া তো সেম থাকবে, এরিয়া তো চেঞ্জ হচ্ছে না। এখন যখন যদি বি পয়েন্ট থেকে আমি সেন্ট্রয়েডটা বের করতে চাই,
আমি আশা করি যে আপনারা সবাই ত্রিভুজের সেন্ট্রয়েডগুলো বি পয়েন্ট থেকেও বের করতে পারবেন। আমি শুধু প্যারাবোলিক কার্ভ নিয়ে একটু ডিসকাস করি। ম্যাম যে কোনো একটা বের করলে হবে না ম্যাম, নাকি দুইটাই বের করতে হবে? এটা হচ্ছে আপনাদের ম্যাথের উপরে ডিপেন্ড করবে। আমি জাস্ট বেসিক হিসেবে আপনাদের দুই জায়গা থেকে বের করা শিখাচ্ছি, এক এক ম্যাথে আপনাদের ও এটা আচ্ছা লাগতে ম্যাম। পারে। হয়তো আমি স্লাইডের ম্যাথে এরকম হতে পারে যে এ পয়েন্ট থেকে নেওয়া লাগতেছে, এরপরে হয়তো কোনো ম্যাথে আপনাদের বি পয়েন্টেও লাগতে পারে, ম্যাম এর জন্য দেখাই দিচ্ছি। ম্যাম বি পয়েন্ট থেকে ম্যাম আসলে প্যারাবোলিকের ম্যাম সেন্ট্রয়েডটা কিভাবে বের করবো ম্যাম, সেটা এটা আমি একটু দেখাই দেখাই দিতেন দিচ্ছি, ম্যাম। তাহলে আপনারা আশা করি ত্রিভুজগুলো পারবেন। আমি শুধু প্যারাবোলিক কার্ভেরটা দেখাই দিই। তাহলে জি দেখেন ম্যাম। আমরা কি বের করছি, আমার এ পয়েন্ট থেকে আমি সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত বের করছি আমার প্যারাবোলিক কার্ভের জন্য, 3/4, তাই না? এই যে থ্রি বাই জি ফোর ম্যাম। বের করছিলাম। তাহলে বি পয়েন্ট থেকে আমি যদি হচ্ছে আমার সেন্ট্রয়েড ডিস্টেন্স বের করতে চাই, পুরাটা আমার বিমের লেন্থ কত, 4। ম্যাম 4। তাহলে আমি কি করব, 4 থেকে যদি আমি এই যে এইটুকু বাদ দিই, তাহলে কি আমি বি পয়েন্ট থেকে আমার সেন্ট্রয়েড ডিস্টেন্স পেয়ে যাব না? তাহলে কি হবে জি ম্যাম, সেন্ট্রয়েড কিন্তু ডিস্টেন্স? এর জন্য তো ম্যাম আমার প্রথমে ম্যাম এ পয়েন্ট থেকে বের করতে হবে তাহলে। হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে মানে মনে মনে পেন্সিল দিয়ে হচ্ছে এখানে এঁকে দিবেন যে হচ্ছে এ থেকে আমার ডিস্টেন্স হচ্ছে এরকম করে, মানে জাস্ট অ্যারো দিয়ে দেখাবেন যে 3/4, সূত্র দিয়ে বের করে লিখবেন যে এ পয়েন্ট থেকে 3/4। এই ম্যাথটা তো আর করা লাগবে না। বি পয়েন্ট থেকে আপনি ভ্যালু যখন বের করবেন, জাস্ট এই সূত্রটা দিয়ে হচ্ছে আপনি 3/4 বের করলেন, করে আপনি এখানে দেখাই দিবেন যে এ পয়েন্ট থেকে হচ্ছে 3/4, তাহলে বি থেকে কত হবে সেটা হচ্ছে এখানে বসাবেন। কারণ আমাদের সূত্র যেটা হচ্ছে ডিরাইভ করছে, দেখেন সূত্রটা এমনভাবে ডিরাইভ করা যে এটা চূড়া থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা বের করা, এই যে চূড়া থেকে, এটার কিছু করার নেই, চূড়া থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স বের করা। আমার যদি এই পয়েন্ট থেকে কখনো উল্টা সাইড থেকে বের করা লাগে তাহলে বিয়োগ করতে হবে, কিছু করার নেই। যারা আমার সূত্র হচ্ছে কারণ ডেভেলপ তো ম্যাম, করছে তাহলে এভাবেই তো ম্যাম করছে। 4 থেকে ম্যাম জাস্ট ওটা বাদ দিলে হয়ে যেতেছে ম্যাম। হ্যাঁ, 4 থেকে বাদ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা একটু সামনে যাই। জি ম্যাম। তাহলে এই পর্যন্ত যা হলো এগুলো হচ্ছে বেসিক। যখন ম্যাথ করব, এখানে হয়তো একটা ম্যাথ করে দেওয়া আছে ক্যান্টিলিভার বিম পয়েন্ট লোড দিয়ে। আমি যদি হচ্ছে ইউডিএল দেই, অথবা যদি এক্সিস, যদি আপনারা এক এক আপনাদের ইচ্ছা আপনারা এক্সিস কোথায় ধরবেন, এক একজন এক্সিস যেখানে ধরবেন তাদের তখন এই যে এক্স এটা বা এক্স বি, অনেকে আছে বি পয়েন্ট থেকে হচ্ছে এক্সিস ধরবেন, তখন দেখা যাবে আপনাদের এক্স বি বের করা লাগতেছে। তো এর জন্য আমি যা সব দিকে দেখাই দিলাম যাতে ম্যাথের সময় আপনারা সেই সুযোগটা পান। চাইলে আপনারা এ পয়েন্ট থেকেও বের করতে পারেন, বি পয়েন্ট থেকেও এক্সিস ধরে এই ডায়াগ্রামটা বের করতে পারেন। তাহলে দেখি, এখন আমরা একটা ম্যাথ করব। ম্যাথে হচ্ছে এগুলো বেসিক ছিল, এগুলো সব ম্যাথে আমাদের মোমেন্ট এরিয়া মেথড বের করা লাগবে। এখন আমাদের মেন যে মোমেন্ট এরিয়া মেথডের সূত্রটা, এটা একটু আমরা দেখি। সূত্রটা আসলে কি, আমরা বলছি যে হচ্ছে আমাদের ম্যাথে হচ্ছে কি বের করা লাগে, প্রত্যেকটা ম্যাথে হয় স্লোপ বের করা লাগে অথবা কি ডিফ্লেকশন বের করা লাগে। তাই দেখেন, স্লোপ আর ডিফ্লেকশন বের করার জন্য এই ক্ষেত্রে কিছু সূত্র আছে বা থিওরাম আছে। থিওরামগুলো কি আমি বলবো, এই চ্যাপ্টার থেকে যদি কোনো থিওরি মুখস্থ করা লাগে, আপনারা জাস্ট এই দুইটা থিওরেমটা একটু মনে রাখবেন এক্সামের জন্য। আমি কিন্তু আপনাদের ডাবল ডাবল ইন্টিগ্রেশনের প্রমাণটা পড়াই নেই, বাট এইখানের এই থিওরিটা একটু আপনাদের মুখস্থ করা লাগবে। তাই থিওরিটা একটু কি দেখি। বলছে আমাদের চেঞ্জ ইন স্লোপ বিটুইন দ্য ট্যানজেন্ট drawn to the elastic curve at any 2 points A and B is equal to the product of 1 by EI multiplied by the area of the moment between these points. এখন যদি বাংলায় একটু বলি, এটা কি বলছে, আমাদের হচ্ছে একটা বিম আছে এবি বিম, এবি বিমের আমি আমাদের যে স্লোপের পরিবর্তন, মানে কি এ পয়েন্টে যখন ডিফ্লেক্টেড কার্ভ হবে, ধরেন এই যে এটা হচ্ছে আমার সেই ডিফ্লেক্টেড কার্ভ। এখন কি এখানে এ পয়েন্টে কি হচ্ছে আমার স্লোপ বা ট্যানজেন্ট পরিবর্তন হচ্ছে স্লোপের, আবার বি পয়েন্টেও কি একটা স্লোপ পাচ্ছি, থিটা পাচ্ছি। এই যে থিটা এ মাইনাস থিটা বি, মানে স্লোপের যেই চেঞ্জ, এটা হবে হচ্ছে আমাদের ভিতরে, মানে এ থেকে বিতে আমি যতগুলা বিএমডি এরিয়া পাবো, এই যে এরিয়া অফ এবি ডিভাইডেড বাই ইআই এর সমান। তাহলে কি বললাম, ইলাস্টিক কার্ভে বোঝাচ্ছে মেইনলি ডিফ্লেক্টেড কার্ভ, যেটা যে চেঞ্জ অফ স্লোপ, মানে স্লোপের যে পরিবর্তন থিটা এবি। এবি বলতে যখন শুধু থিটা এ বলবো, এ পয়েন্টের থিটা বোঝায়, আর থিটা এবি মানে হচ্ছে এ আর বি এর মাঝখানে ডিফারেন্সকে বোঝায়। তাহলে থিটা এবি ইকুয়ালস টু হবে, মানে ডিফারেন্স অফ স্লোপ হবে আমাদের এই যে এ আর বি, পুরা বিমের যতগুলো হচ্ছে বিএমডি আছে তাকে আমি যদি ইআই দিয়ে ভাগ করি তার সমান।
এটাই কি হবে আমাদের ডিফ্লেক্টেড শেপের, মানে ইলাস্টিক কার্ভ মেনলি হচ্ছে বোঝাচ্ছে ডিফ্লেক্টেড যে কার্ভ বা ডিফ্লেক্টেড শেপের ট্যানজেন্টের ডিফারেন্সের মান। আচ্ছা, থিওরেম 2টা কি বলছে? এটা তো ট্যানজেন্ট বের করার সূত্র হয়ে গেল। মানে থিওরেম 2 বলছে আমার ডিফ্লেকশন বের করার সূত্র অথবা ট্যানজেন্টের সূত্র। ট্যানজেন্ট আসলে বলতে কি বোঝাচ্ছে আমি বলি। ট্যানজেন্ট বলতে বোঝাচ্ছে আমার, দেখেন এই যে লাল যে যেটা দাগ দিলাম এটা হচ্ছে সেই ডিফ্লেক্টেড শেপ অথবা কি ইলাস্টিক কার্ভ। ডিফ্লেক্টেড শেপ অথবা ইলাস্টিক কার্ভ হচ্ছে এই যে লাল কালারের যে আমি বললাম লোডিং এর কারণে ডিফ্লেক্টেড শেপ। এখানে আমাদের ডিফ্লেকশন কতটুকু? এই যে মিডল পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন না? জি ম্যাম, মিডল পয়েন্টে। হ্যাঁ। এখন আমাকে বলতেছে যে সব জায়গায় দেখবেন যে ট্যানজেন্ট ড্রন, এই কথাটা এখানে এই বলবে বারবার। ট্যানজেন্ট ড্রন বলতে বোঝাচ্ছে আমার সাপোর্ট, এ সাপোর্টে অথবা বি সাপোর্টে আমি কি করব, এই যে আমাদের যে ডিফ্লেক্টেড কার্ভটা আছে সেই বরাবর একটা ট্যানজেন্ট আঁকবো। মানে হচ্ছে ট্যানজেন্টের বাংলা কি? ঢাল। আমরা মানে আঁকবো, স্পর্শক আঁকবো। স্পর্শক, ট্যানজেন্ট মানে স্পর্শক আঁকবো। এ পয়েন্টে দেখেন আমি একটা স্পর্শক আঁকলাম এই পর্যন্ত। তাহলে আমাদের বলতেছে এই যে স্পর্শকের যে ডিস্টেন্স আমার হরিজন্টাল কন্ডিশন থেকে, এই যে হরিজন্টাল কন্ডিশন থেকে আমার স্পর্শকের যে ডিস্টেন্স, এটা যে সবসময় ওয়াই হবে এরকমও না। এটা ওয়াই নাও হতে পারে, ওয়াই এর বেশিও হতে পারে। ওয়াই কতটুকু? এই যে এখান থেকে হচ্ছে ওয়াই, কিন্তু আমার স্পর্শক কিন্তু একটু বেশি। তো বলছে যে স্পর্শকের ডিস্টেন্স যেটা, স্পর্শকের ডিস্টেন্সের সূত্র হচ্ছে 1/EI এরিয়া, বিএমডির এরিয়া ইন্টু এক্স বি। এই যে আমি বললাম না, বা অথবা এক্স এ। মানে আমরা এর আগে কি করছি, এইটুকু ম্যাথে বের করছিলাম। এখন 1/EI দিয়ে ভাগ করলে আমি কি পাবো? ট্যানজেন্টের দৈর্ঘ্য পাবো। ট্যানজেন্টের দৈর্ঘ্য, ট্যানজেন্টের দৈর্ঘ্য কোনটুকু? হরিজন্টাল থেকে আমি যদি কোনো একটা সাপোর্ট এ অথবা বি সাপোর্টের স্পর্শক আঁকি, সেই স্পর্শকের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে ট্যানজেন্ট। এখন এখানে আপনি বলি যে টি বি বাই এ আর হচ্ছে টি এ বাই বি এর মধ্যে পার্থক্য দেখেন কি? যখন এ বাই বি করবো তখন আমি সেন্ট্রয়েড কোথা থেকে নিচ্ছি? এ থেকে। এখন এ বাই বি বলতে কি বোঝায় আর বি বাই এ বলতে কি বোঝায় আমি বলি। এ বাই বি বলতে বোঝায় আমি এ পয়েন্ট থেকে স্পর্শকটা টানছি। এ বাই বি বলতে কি বোঝায়? যে আমি এ পয়েন্ট থেকে স্পর্শক টানছি। আর বি বাই এ বলতে বোঝাচ্ছে আমি বি পয়েন্ট থেকে স্পর্শক আঁকছি। এখন স্পর্শক যেখান থেকে আঁকছি সেন্ট্রয়েডও সেখান থেকেই নিচ্ছি। এই যে যখন বি বাই এ মানে বি আগে, মানে বি থেকে আমি স্পর্শকটা টানছি, ম্যাথ করলে একটা বুঝবো, তখন আমি সেন্ট্রয়েডের ভ্যালু নিচ্ছি বি থেকে। আর যদি আমি এ পয়েন্টে, আমার যে এ পয়েন্ট এখান থেকে স্পর্শকটা আঁকি, তাইলে আমি এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের ভ্যালুগুলো নিব। জাস্ট সূত্রে এটাই পার্থক্য। তাহলে থিটার সময় কি লাগবে? আমার শুধু এরিয়া লাগবে, এরিয়া ডিভাইডেড বাই ইআই। আর আমার ট্যানজেন্ট বের করার সময় সূত্র হচ্ছে এরিয়ার সাথে সেন্ট্রয়েড ডিভাইডেড বাই ইআই। এইটুকু কি ক্লিয়ার? তাহলে আমরা একটা ম্যাথ করি। জি ম্যাম, ম্যাথ করেন একটা ম্যাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু ম্যাথ করার আগে আপনাদের কিছু চিহ্নর হচ্ছে জিনিসপাতি আছে, যে কখন হচ্ছে পজিটিভ হবে থিটা, কখন নেগেটিভ হবে, সেটা জাস্ট একটু বলে আমরা ম্যাথটা একটু শুরু করি। আচ্ছা, দেখেন এ আর বি হচ্ছে আমার সেই হরিজন্টাল সেই বিমটা, এ আর বি। এখন লোডিংয়ের কারণে কি হইল, বা হচ্ছে আমার ডিফ্লেক্টেড শেপটার কারণে হচ্ছে দেখেন আমার এ আর বি কি হয়ে গেল? ইউ শেপ হয়ে গেল। এটা কি বোঝা যাচ্ছে যেটা একটা ইউ শেপ? এ আর বি কি হয়ে গেল? ইউ শেপ হয়ে গেল। এখন আমি কি করছি? এ পয়েন্ট থেকে ধরে নিলাম যে আমি কি করলাম? স্পর্শক টানলাম। এই যে এ পয়েন্ট থেকে স্পর্শক টানলাম। এ আর বি কিন্তু প্রথমে হরিজন্টাল ছিল, এটা হচ্ছে ডিফ্লেক্টর শেপ হয়ে এ বি এরকম ইউ শেপ হয়ে গেছে, তার মানে কি পজিটিভ বিএমডি। এখন সেটা কি হলো? আমি এ পয়েন্ট থেকে স্পর্শকটা আঁকলাম। এখন এটা একটু আপনারা বলবেন, এ পয়েন্ট থেকে আমি কি করছি? স্পর্শক আঁকছি। এখন আমার থিটা বের করতে হবে। এখন আপনারা বলেন, এই যে ডিফ্লেক্টেড শেপ এবং স্পর্শ, এই যে এই দুইটার যে ডিস্টেন্স, যে ডিফ্লেক্টেড শেপ থেকে আমার ডিফ্লেক্টেড শেপ থেকে স্পর্শকের আমি কোন বরাবর যাচ্ছি? ক্লকওয়াইজ ঘুরতেছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি? ক্লকওয়াইজ। আচ্ছা, বা আপনারা এভাবেও মনে রাখতে পারেন যে আমার ট্যানজেন্ট থেকে ডিফ্লেক্টেড শেপ উপরে নাকি নিচেই?
ট্যানজেন্ট থেকে ডিফ্লেক্টেড শেপ কি আমার উপরে? ট্যানজেন্ট তো আমার এই পয়েন্টে, ডিফ্লেক্টেড শেপ আমার এখানে, তাহলে ট্যানজেন্ট থেকে কি আমার ডিফ্লেক্টেড শেপ কি উপরে? জি ম্যাম। জি ম্যাম। আমরা সবার আগেই বলছিলাম এই চ্যাপ্টারের ম্যাথে যে হচ্ছে বিমের যে কোনো কিছু উপরে যদি আমাকে চাপ দেয় বা কিছু, সেটা কি হয়? পজিটিভ হয়। পজিটিভ। তাহলে দেখেন এই যে আমার ডিফ্লেক্টেড শেপ হচ্ছে এখানে ছিল, আর হচ্ছে এটা আমার ট্যানজেন্ট, ট্যানজেন্ট থেকে ডিফ্লেক্টেড শেপ উপরে, তাহলে এই থিটাটা হবে হচ্ছে আমার পজিটিভ। এখন যদি দেখেন উল্টা কেস, যে দেখেন আমার যদি উল্টা ইউ শেপ এরকম হয় যে প্রথমে আমার বিম ছিল হরিজন্টাল, এখন হচ্ছে ডিফ্লেকশনের কারণে আমার উল্টাভাবে ইউ হয়েছে কোনো কারণে, তাহলে আমি এ পয়েন্ট থেকে, আমার এটা হচ্ছে এ পয়েন্ট থেকে ট্যানজেন্টটা আঁকলাম। এখন দেখেন আমার ট্যানজেন্ট থেকে ডিফ্লেক্টেড শেপ উপরে নাকি নিচেই? নিচে। নিচেই। তাহলে এটা যেহেতু নিচেই, তাহলে এটা কি হবে? থিটাটা নেগেটিভ নেগেটিভ। হবে। নেগেটিভ। তাহলে দেখেন এই যে এখানে থিটা নেগেটিভ আর এখানে থিটা পজিটিভ। এখন আপনাদের আরেকটা জিনিস আছে, থিটার তো দিক হয়ে গেল, আমার কি লাগবে এখন? ট্যানজেন্ট। ট্যানজেন্টের আমার বের করা লাগবে ভ্যালু, পজিটিভ নাকি নেগেটিভ। এখন দেখেন আমার এই যে ট্যানজেন্ট হচ্ছে এখানে, ডিফ্লেক্টেড শেপ হচ্ছে আমার এখানে, তার মানে কি ডিফ্লেক্টেড শেপ উপরে, তাহলে আমার ট্যানজেন্টের ভ্যালু কি হবে? এই যে ট্যানজেন্টের ভ্যালু পজিটিভ। টি হবে হচ্ছে পজিটিভ, আর এই ক্ষেত্রে আমাদের দেখেন ট্যানজেন্ট এখানে আর হচ্ছে ডিফ্লেক্টেড শেপ নিচেই, তাহলে আমাদের ট্যানজেন্টের ভ্যালু হবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। এটাই এখানে বলছে, উপরে নিচে দিয়ে বোঝা যাচ্ছে। আর হচ্ছে এখানে দেখেন বলছে থিটা যদি হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ হয়, মানে কি ট্যানজেন্ট থেকে যদি আমি সবসময় ট্যানজেন্ট থেকে যাব এখানে ডিরেকশনটা, তাহলে দেখেন ট্যানজেন্ট থেকে আমার ডিফ্লেক্টেড শেপের দিকে গেলে আমার থিটা কি এন্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা হবে পজিটিভ। তাহলে এটা একটু আপনারা দেখে নেবেন, ম্যাথ করতে কিন্তু আপনাদের সাইনটা লাগবে। এখানে তো বুঝতে কারো সমস্যা নেই? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখেন প্রবলেম 7টা করবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের এক্সামের জন্য। প্রবলেম 7 কি হতে পারে? শুধুমাত্র লোডিং কন্ডিশন চেঞ্জ হতে পারে এই ম্যাথে, বাট ম্যাথটা কোশ্চেনটা সেম থাকবে, মানে কি বের করতে বলছে সেই জিনিসটাই সেম থাকবে, শুধু হাইস্ট কি হতে পারে? ম্যাম ইউডিএল থাকতে পারে ম্যাম। ইউডিএল থাকতে পারে, ইউভিএল থাকতে পারে। জি ম্যাম। আচ্ছা, এখন একটু আমরা দেখি এই ম্যাথে কি বলছে। ম্যাথে বলছে আমার একটা ক্যান্টিলিভার বিম, আমাদের ক্রস সেকশনের বলে দিচ্ছে কত, আমার হচ্ছে ক্রস সেকশন মানে হচ্ছে এই যে এটা, যে আমি আই বের করি যে 50 মিলিমিটার ওয়াইড, মানে বি এর ভ্যালু হচ্ছে 50, এইচ এর ভ্যালু বলে নেই, যে এটা ধরে নিলাম এইচ। এখন বললো কি আমাকে কোশ্চেনে এইচ এর ভ্যালুই বের করতে হবে, ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু বলে দিচ্ছে, ই এর ভ্যালু বলে দিচ্ছে। মানে অনেকটা হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে আপনি ডাবল ইন্টিগ্রেশন মেথডেও করতে পারেন, জাস্ট হচ্ছে বলে দিবে পরীক্ষায় যে কোন মেথডে হচ্ছে করতে হবে, আমি হয়তো বলেই দিব আপনাদের এটা এরিয়া মেথডে করতে, মোমেন্ট এরিয়া মেথডে, বাট কোশ্চেনটা কিন্তু ওরকমই, যে কি বি এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু লাগবে, মানে কি আমি আই এর ভ্যালুটা মেনলি বের করব, সেখান থেকে আমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাব, আমার হচ্ছে কি ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালুটা বলে দিচ্ছে, এবং ই এর ভ্যালুটাও বলে দিচ্ছে, তাহলে আমি সূত্র ইউজ করব হচ্ছে আপনাদের এই সূত্র। এখান থেকে আমি কি বের করব? আই এর ভ্যালুটা বের করব, ই এর ভ্যালু দেওয়া, টি বি বাই এর ভ্যালুটা দেওয়া, আমি হচ্ছে ই এর আই এর ভ্যালুটা বের করব, ই এর ভ্যালু বসায়। তাহলে দেখি একটু ম্যাথটা। সবার আগে আমি কোন দিকে এক্সিস নিচ্ছি সেটাকে ধরতে হবে। আমি চাইলে এ পয়েন্ট থেকে এক্সিস নিতে পারি, চাইলে বি পয়েন্ট থেকে এক্সিস নিতে পারি। এখানে আমি বি পয়েন্ট থেকে এক্সিস নিছি, কারণ কি যদি আমি এ থেকে এক্সিস নিতাম তাহলে আমার বি পয়েন্টের যেই রিয়াকশন আসতো, যেই হচ্ছে মোমেন্ট আসতো, এগুলো আমার কি করা লাগতো? বের করা লাগতো, জি ম্যাম। রিয়াকশন সাপোর্ট এসব বের করা লাগতো। আমি যেহেতু বি পয়েন্টে এক্সিস নিব, তাহলে কি বি পয়েন্টে যা যা আছে সবগুলা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে ম্যাম। হ্যাঁ, শূন্য। সবগুলা বাদ হয়ে যাবে। তাহলে এগুলো বাদ, আমার বের করা লাগতেছে না, ম্যাথের সময় কমে গেল। এখন আমি বলি বি পয়েন্টে আমার মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, দুইটা লোড আছে, একটা কি 4 কিলো নিউটন, একটা 2 কিলো নিউটন, এগুলো সবগুলাই কি হবে? আমার নেগেটিভ হবে, কারণ কি বিমকে নিচের দিকে ঠেলা দিচ্ছে। জি জি ম্যাম। ম্যাম। তাহলে শুরু করি প্রথমে 2 কিলো নিউটনের দিয়ে, এই যে দেখেন 2 কিলো নিউটন, এটার ম্যাম ভ্যালু 2 কি? ইন্টু 2 ম্যাম। হ্যাঁ 2 ইন্টু 2, এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে এই যে দেখেন নিচে গেল -4,
4-এর ক্ষেত্রে কি হবে 4 ইন্টু 4 এখানে, এটা তো বুঝতে সমস্যা নেই যে 4 নিউটন, জি ডিস্টেন্স ম্যাম। হচ্ছে 4, তাহলে কত হবে -16 হচ্ছে। আর সেন্ট্রয়েডটা হচ্ছে এখন আমরা কোথা থেকে বের করব সেটা হচ্ছে বিষয়, আমি কোন দিক থেকে স্পর্শক নিচ্ছি সেখান থেকে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে আমি বি থেকে আমার হচ্ছে কি করলাম, স্পর্শকটা টানলাম, ধরলাম এই যে বি থেকে স্পর্শক, বি থেকে স্পর্শক টানলে আমার যেই দেখেন এ পয়েন্টের, এটাই কি আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন না? আমার কি বলছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তার মানে কি ফ্রি এন্ডের বলছে যে ফ্রি এন্ডে আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 10, স্পর্শকটা টানলাম, ম্যাম বলেন। স্পর্শকটা ম্যাম কি হিসেবে টানবো ম্যাম? স্পর্শক আমি ডিফ্লেক্টেড শেপ বরাবর রাখবো, স্পর্শক আমি ডিফ্লেক্টেড শেপ বরাবর রাখবো, বি পয়েন্টের ডিফ্লেক্টেড শেপ বরাবর একটা স্পর্শক টানবো। জি ম্যাম। আচ্ছা, ডিফ্লেক্টেড শেপ কি, এটা হরিজন্টাল ডিফ্লেক্টেড শেপ এরকম, তাহলে আমি এই বরাবর বি পয়েন্ট থেকে একটা স্পর্শক টানলাম, ধরলাম, তাহলে স্পর্শক টানলাম। ক্যান্টিলিভারের ক্ষেত্রে এটা সবসময় হয় যে হচ্ছে স্পর্শক টানার পরে যেই হচ্ছে কি ট্যানজেন্টের ভ্যালু, ফ্রি এন্ডে ট্যানজেন্টের ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু সেম। এটা একটু আমরা যদি দেখি তাহলে দেখেন বি পয়েন্ট থেকে আমি স্পর্শক টেনে দিলাম, সেটাই যে এ পয়েন্ট পর্যন্ত টানলাম। আমি বলছি কি স্পর্শক থেকে মানে হরিজন্টাল বা বিমের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ট্যানজেন্ট, টি এর ভ্যালু কি বলছি আমি, স্পর্শক থেকে হরিজন্টাল কন্ডিশন পর্যন্ত যে বিমের ডিস্টেন্স সেটা হচ্ছে কি টি এর ভ্যালু। তাহলে স্পর্শক আমার এক পয়েন্টে ছেদ করছে ডিফ্লেক্টেড শেপের, এ পয়েন্ট হচ্ছে সেই হরিজন্টাল ডিস্টেন্স, তাহলে স্পর্শক থেকে হরিজন্টাল বিমের পর্যন্ত যেই লেন্থ সেটাই আমার কি ট্যানজেন্টের ভ্যালু। আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে দেখেন এটাই কি আমার ওয়াই এর ভ্যালুও না, ম্যাক্সিমাম ডিফ্লেকশন। জি ম্যাম। তাহলে এই ক্ষেত্রে যখন হচ্ছে আমার ক্যান্টিলিভার বিম, সেই ক্ষেত্রে আমার ট্যানজেন্টটা যে আঁকবো আমরা, যে এখানে 10 mm, এটা কি ওই 10 mm দেখে অতটুকু ডিস্টেন্স দিয়ে আঁকবো, নাকি কিসের ভিত্তিতে এত এত আমি কি নিচে এখানে নামাবো? 10 mm এর কথা এখনো পর্যন্ত বলছি, বলি নাই কিন্তু, আমি কি বলছি যে হচ্ছে বিম প্রথমে না, হরিজন্টাল তাহলে ছিল, কতটুকু নিচে হবে এটা কিভাবে বুঝবো ওই দেখেন ট্যানজেন্টের বিম যে একটা ভ্যালুটা? বিম হচ্ছে নিচেই ছিল, মানে সরি বিম হচ্ছে আমাদের ক্যান্টিলিভার, এটা ফিক্স সাপোর্ট, তাহলে আমাদের প্রথমে আমরা ডিফ্লেক্টেড শেপটা হচ্ছে ভেবে নিব মনে মনে, তাহলে হচ্ছে কি ডিফ্লেক্টেড শেপ আমি আঁকলাম, যেহেতু এটা ফিক্সড এন্ড তার মানে অনেকখানি পর্যন্ত কি হবে আমার কোনো ডিফ্লেকশন থাকবে না। তাহলে হচ্ছে দেখেন ডিফ্লেক্টেড শেপটা কীরকম হবে, কিছু দূর হচ্ছে কি হরিজন্টাল যাবে, কারণ এখানে থিটাও 0, ওয়াই এর ভ্যালু 0 ক্যান্টিলিভার, তারপরে হচ্ছে কিছু দূর যাওয়ার পরে আমি কি পাবো ডিফ্লেক্টেড শেপটা পাবো, পেয়ে গেলাম। এখন আমি কি করব বি পয়েন্ট থেকে স্পর্শক আঁকবো, বি পয়েন্ট থেকে যখন আপনারা একটা স্পর্শক আঁকবেন তখন দেখবেন যে জিনিসটা অনেকটা এরকম হবে, মানে এরকম হবে, মানে এই পয়েন্টে মিলে যাবে। জাস্ট একটা আপনি হচ্ছে স্কেল বরাবরই ধরেন স্পর্শক আঁকার জন্য বি পয়েন্ট থেকে একটা স্কেল বরাবর আঁকেন, তাহলে দেখবেন যে হচ্ছে এই পয়েন্টে মানে এই যে এ ফ্রি পয়েন্টে আমার ডিফ্লেক্টের শেপ আর স্পর্শক মিলে যাবে যদি আপনারা আঁকেন। এরকমই নিয়ম, বা আঁকার সময় আপনারা চাইলে উল্টাভাবে এটা ধরে নিতে পারেন যে ডিফ্লেক্টের শেপ আর স্পর্শক মিলাই দিতে হবে, মানে এটা আসে যে আমার ক্যান্টিলিভারের ক্ষেত্রে ডিফ্লেক্টেড শেপ আর হচ্ছে এই যে বি পয়েন্ট থেকে যে আমি স্পর্শক আঁকলাম সেটা হচ্ছে স্পর্শক কি বরাবর আঁকবো, ডিফ্লেক্টেড শেপ বরাবরই আঁকবো। আমরা যখন বৃত্তের স্পর্শক আঁকতাম কি করতাম, এই পয়েন্টে একটা সরলরেখা আঁকতাম না স্পর্শকের জন্য 90 ডিগ্রি করে, সেম ভাবে এই পয়েন্টেও আমি একটা বি পয়েন্টে একটা স্পর্শক আঁকবো, তাহলে দেখবেন যে হচ্ছে ডিফ্লেক্টেড শেপ আর স্পর্শক এই যে এ পয়েন্টে মিলে যাচ্ছে, এর জন্য এখানে টি ইকুয়ালস টু ওয়াই এর সমান। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখি, আমি মনে হয় একটু জিনিস ভুল বলছি যে হচ্ছে স্পর্শক যেখান থেকে আঁকবো ট্যানজেন্ট হচ্ছে তা উল্টা হবে, আমি বলছি ওইটা হবে, একটু মনে হয় ভুল বলছি, আমি যেহেতু বি পয়েন্ট থেকে স্পর্শক আঁকছি তাহলে ট্যানজেন্টের কি হবে আমার এ বাই বি হবে, এটা একটু মাথায় রাখবো। আমি একটু মনে হয় ভুল বলছি, আমি বলছিলাম যে বি পয়েন্ট থেকে স্পর্শক আঁকলে সেটা হবে বি বাই এ, এটা না, আমি যদি উল্টা হবে, যদি বি পয়েন্ট থেকে স্পর্শক আঁকি তাহলে হবে উপরে আসবে হচ্ছে মানে বি আসবে হচ্ছে পরে, বি পয়েন্ট থেকে স্পর্শক আঁকলে বি আসবে পরে, এ হবে আগে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে দিবে।
আমি যেহেতু বি পয়েন্ট থেকে স্পর্শক আঁকছি তাহলে বি আসবে হচ্ছে পরে, তাহলে কি হবে আমার এটা টি এ বাই বি। তাহলে টি এ বাই বি এর সূত্রটা আমাদের কি ছিল, 1/EI এরিয়া অফ হচ্ছে বিএমডি, সাথে এ যেহেতু আগে তাহলে আমার কি লাগবে, এ থেকে আমার সেন্ট্রয়েড লাগবে। তাহলে কি জি বললাম ম্যাম। আমি, বি থেকে স্পর্শক আঁকছি তাহলে আমার ট্যানজেন্টের ক্ষেত্রে এ বাই বিও হতে পারে, বি বাই এও হতে পারে। তাহলে আমি পরে দিব, যেহেতু বি থেকে স্পর্শক আঁকছি তাহলে বিটাকে কি দিব, পরে দিব। তাহলে এ হচ্ছে আগে যাচ্ছে, তাহলে এ যেহেতু আগে তাহলে আমার সেন্ট্রয়েডের ভ্যালুটা কোথা থেকে হবে, এ থেকে হবে। আচ্ছা তাহলে ম্যাথটাতে দেখি এখন আমরা ভ্যালুগুলো বসায় দিয়ে ম্যাথটা করি। আচ্ছা এখানে আমাদের টি এ বাই বি মানে হচ্ছে এখানে যেহেতু ম্যাক্সিমাম ট্যানজেন্ট এবং হচ্ছে ক্যান্টিলিভারের ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু ফ্রি এন্ডে সেম হয়, ওয়াইয়ের ভ্যালু বলে দিছে কত, ম্যাক্সিমাম 10 মিলিমিটার। তাহলে এখানে 10 মিলিমিটার বসাইছে। পুরা ম্যাথে হচ্ছে আমাকে এখানে বসাইছে হচ্ছে আপনাদের মেগা প্যাসকেল আর মিলিমিটারে হচ্ছে ভ্যালুগুলো বসাইছে। তাহলে কাটাকাটি হয়, মেগা প্যাসকেল মানে কি 10⁶, মিলিমিটারকে যদি মিটারে আনি দেখবেন যে জিনিসটা সেম হয়। আপনারা চাইলে ম্যাথে বোঝার জন্য সবগুলোকে মিটারে আর প্যাসকেলে করতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা তাহলে এখানে হচ্ছে সে মিলিমিটার করছে 10 মিলিমিটার, ই এর ভ্যালু কত আছে আমার 10 গিগা প্যাসকেল। আমি কি বলছি ম্যাথে এখানে সব করছে কততে, মেগা প্যাসকেলে আর মিলিমিটারে। তাহলে 10 গিগা প্যাসকেলকে মেগা প্যাসকেলে করার জন্য 1000 দিয়ে গুণ করছে, এই যে ই এর ভ্যালু বসাইছে। এখন আই এর ভ্যালু কি আমার BH³/12, বি এর ভ্যালু আছে কত 50, এইচ এর ভ্যালু এইচই ধরছি কারণ এইচ আমার বের করতে হবে, তাহলে 50 ইন্টু H⁻³ BH³/12 মেনলি। তাহলে কি হয়ে গেল, টি এ বাই বি এর ভ্যালু বসাইলাম, 1/EI এর ভ্যালু বসাইলাম, বাকি কি থাকে আমার এরিয়া থাকে আর হচ্ছে এ থেকে সেন্ট্রয়েড। এরিয়া কি হবে আমার দেখি, এই যে ছোট ত্রিভুজের এরিয়া কি হবে, হাফ ইন্টু 4 হাফ ইন্টু ইন্টু 50 4 ইন্টু ম্যাম 2। 2, হ্যাঁ, এবং এটার সামনে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ সাইন হবে, তাহলে এটাই করছে হাফ ইন্টু 2 ইন্টু 4, দেখেন হাফ ইন্টু 2 ইন্টু 4। এখন আমার কি বের করা লাগবে, এ থেকে সেন্ট্রয়েডের ভ্যালু বের করা লাগবে, এ পয়েন্ট হচ্ছে আমার এইখানে। তাহলে এটা সেন্ট্রয়েড আসলে কি হবে বলেন তো, আমি যদি এখান থেকে সেন্ট্রয়েড বের করতে চাই ত্রিভুজের তাহলে কত আসবে, দুই ম্যাম, দুই 2 প্লাস ম্যাম এই আমি বলি 2/3। 2/3 ইন্টু এইচ না, আমার এখান থেকে যদি আমি জি সেন্ট্রয়েড ম্যাম। করি তাহলে কি 2/3 ইন্টু 2, জি ম্যাম। সাথে কি যোগ হবে, যেহেতু এ পয়েন্ট বলছি ম্যাম তাহলে 2। এইটুকু ডিস্টেন্স যোগ হবে, 2 যোগ হবে, তাহলে এটাই করছে দেখবেন 10/3 আসে। আর পরেরটা কি করছে, এটাও মাইনাস হাফ ইন্টু 16 ইন্টু পুরাটার ডিস্টেন্স 4, আর সাথে সেন্ট্রয়েড বের করবো কি 2/3, এখান থেকে কি 2/3 ইন্টু এইচ, 2/3 ইন্টু এইচ কত আমার 4, মানে ডিস্টেন্স জি কত ম্যাম। 4, তাহলে দেখেন 8/3 হয়ে গেল। আর এখানে হচ্ছে এই ইউনিট কনভার্সনের জন্য হচ্ছে 1000 ইন্টু 10⁴ দিয়ে কি করছে, গুণ করছে। কেন করছে আমি বলি, আপনারা এগুলো আর করার দরকার নেই, আমার মনে হয় আপনারা সহজ হিসেবে আপনারা সবগুলোকে প্যাসকেল আর নিউটনে নিয়ে যান, তাইলে আপনাদের সুবিধা হবে। এখানে কি করছে, আমি সবগুলোকে মিলিমিটার আর মেগা প্যাসকেলে রাখছি। এই যে মিলিমিটার আর মেগা প্যাসকেল যেহেতু রাখছি, এই 2 মিটার সেন্ট্রয়েডের ভ্যালু, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে সবগুলা কি আমার মিটার আর কিলো নিউটনে আছে, এগুলাকে কনভার্সন করার জন্য 10⁴ দিয়ে গুণ করছে। কি হবে, এইটা হচ্ছে একবার গুণ করছি আমি কত 2 গুণ করছি, 2 এর একক কি ছিল, মিটারে ছিল, তাই তো। তারপর 10/3 এটা সেন্ট্রয়েডের ভ্যালু ছিল, এটাও কিসে ছিল, মিটারে ছিল। তাহলে মিটার আর মিটার মিলিমিটার আনার জন্য কি করতে হবে আমার 1000 ইন্টু 1000। জি ম্যাম। তারপরে দেখেন আরও দুইটা 1000 কোথা থেকে আসছে, এই যে 4, 4-এর ইউনিট কত আমার কিলো নিউটন আর মিটারে। তাহলে এখানে ওরা কি করছে, এইটাকে হচ্ছে আনছে কিলো নিউটনকে আনছে হচ্ছে নিউটনে, এর জন্য আবার 1000 দিয়ে গুণ, আবার মিটারকে মিলিমিটারে আনছে এর জন্য 1000 দিয়ে গুণ। আমার মনে হয় এত আপনাদের ভেজালের দরকার নেই, আপনারা সব কিছুকে নিউটনে আর মিলিমিটারে রাখবেন, তাহলে শুধু কি কিলো নিউটনের জন্য একটা 1000 গুণ আসবে। এটা একটু ইউনিট কনভার্সনটা আপনারা একটু নিজেদের মতো করবেন, সুবিধা হয় যদি আপনারা সব কিছু কি নিউটন আর মানে প্যাসকেলে আর হচ্ছে কি মিটারে নিয়ে আসেন, তাহলে সেখান থেকে আমি এইচ এর ভ্যালু পেয়ে যাব। এবার বলেন আপনাদের এই ম্যাথে সমস্যা থাকলে।
বেসিক কিন্তু দিয়ে দিয়েছি, শুধু পরীক্ষা হতে পারে লোডিং কন্ডিশন চেঞ্জ থাকলো, বাকি ম্যাথ কিন্তু সেম থাকবে। ম্যাম অন্য ক্ষেত্রে ম্যাম যদি ম্যাম ইউডিএল থাকে তাহলে ম্যাম ওইগুলোর ক্ষেত্রে ম্যাম কি যে স্লোপ ম্যাম যেটা যে স্পর্শক আঁকলেন এরকম কি সেমই হবে ম্যাম? হ্যাঁ, সেমই হবে। ক্যান্টিলিভারের ক্ষেত্রে সবসময় ফ্রি এন্ডে টি ইকুয়ালস টু ওয়াই হবে। সিম্পলি জি সাপোর্টের ম্যাম। ক্ষেত্রে এটা চেঞ্জ হয়। এখানে পরে একটা সিম্পলি সাপোর্টের ম্যাথ আছে, ওইটা দেখবেন যখন, তখন বুঝবেন। এই যে দেখেন, এই পর্যন্ত সমস্যা কিনা বলেন, নাহলে আমি একটু যে সিম্পলি সাপোর্টের আপনাদেরকে টাচ করব। আপনাদের টার্মের জন্য ক্যান্টিলিভার ইম্পর্ট্যান্ট। আচ্ছা ম্যাম, এটা সমস্যা নাই ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু সিম্পলি সাপোর্টের আপনাদের এই ট্যানজেন্টের বিষয়টা একটু দেখাই। দেখেন, এই যে এখানে যে কি বলছে, যে কোনো লোড হতে পারে, ইউডিএল হতে পারে, ইউভিএল হতে পারে। এগুলো আসলে চেঞ্জ আসবে কি এরিয়াতে। আমার আর কিছু মাথায় লাগবে না, যখন জাস্ট এখানে লোডিং কন্ডিশন চেঞ্জ হবে, এইটুকু জায়গা চেঞ্জ হচ্ছে, বাকি আর কিছুর কথা মাথায় রাখবো না। এখন দেখেন, আমাদের এই লোডিংয়ের কারণে আমার ডিফ্লেক্টর শেপ হচ্ছে এই যে ইউ এর মতো। এই ম্যাথে এখন কি করছি আমি, এ পয়েন্ট থেকে কি করছি, ট্যানজেন্ট আঁকছি। ট্যানজেন্ট দেখছেন কীভাবে আঁকছে, এই যে এইটুকু যে আমার যে এ পয়েন্টে যেই আমার ডিফ্লেক্টর শেপ, সেইটাকে ধরে স্পর্শ করে কি করছি, আমি একটা সরলরেখা টানছি স্কেল দিয়ে। বুঝছেন ট্যানজেন্ট কীভাবে আঁকবো? এই যে এ পয়েন্টে যেই হচ্ছে স্পর্শক মানে ডিফ্লেক্টর জি শেপ, ম্যাম, এটা বুঝতে পারছি ম্যাম। এখানেও আসলে সেম। এ পয়েন্টে যে ডিফ্লেক্টের শেপ থাকবে, বা বি পয়েন্টে এখানে যে ডিফ্লেক্টের শেপ ছিল, সেটার বরাবর আমরা টেনে স্পর্শক আঁকছি। তাহলে সেটা হচ্ছে ধরলাম ই পয়েন্ট। এখন আমাদের দেখি বলি, ম্যাক্সিমাম ডিফ্লেকশন ধরলাম আমার মিড স্প্যানে। আমাদের কি এইখানে ছিল কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন ফ্রি এন্ডে, তখন এর জন্য যেহেতু ফ্রি এন্ডে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ওয়াই ইকুয়ালস টু টি হয়েছিল এই কন্ডিশন। এখন দেখি সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমার মিড স্প্যানে ধরে নিলাম, মিড স্প্যানে সিমেট্রিক স্ট্রাকচার মিড স্প্যানে। তাহলে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু কতটুকু, এইটুকু না? জি ম্যাম। কিন্তু আমি কি বলছিলাম, আমার ট্যানজেন্টের ভ্যালু আসলে মানে টি আসলে কতটুকু, ট্যানজেন্ট থেকে হরিজন্টাল ডিস্টেন্স কি, মানে ট্যানজেন্ট থেকে টি ইকুয়ালস টু হচ্ছে আমার, আমি যে ট্যানজেন্টটা আঁকলাম, এটা হচ্ছে আমার টি এর ভ্যালু হচ্ছে ট্যানজেন্ট থেকে আমার ডিফ্লেক্টেড শেপের যে ডিস্টেন্স সেটা। তাহলে দেখেন, এখানে আমাদের হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে এই যে ডিফ্লেক্টেড শেপ হচ্ছে এই পর্যন্ত, তাহলে ট্যানজেন্ট থেকে এইটুকু হচ্ছে আমার টি এর ভ্যালু ডিফ্লেক্টেড শেপের। এই যে ট্যানজেন্ট থেকে আমার ডিফ্লেক্টেড যে শেপ, ওইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার টি এর ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে ম্যাম যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেক্ট হয় ওইটুকুই ওইটার মান হবে, হ্যাঁ মানে, ট্যানজেন্টের মান হবে। হ্যাঁ মানে এই ক্ষেত্রে না, ট্যানজেন্টের মান কিন্তু ওইটা না। ম্যাক্সিমাম ডিফ্লেকশন ওয়াই ইকুয়ালস টু হচ্ছে যে উপরের এইটুকু হচ্ছে ওয়াই আমার, এই যে এই যে যতটুকু আমি অ্যারো চিহ্ন দিয়েছি, এইটুকু হচ্ছে ওয়াই। আর ট্যানজেন্টের ভ্যালু কি বলছি আমি, ট্যানজেন্টের ভ্যালু দেখেন এই যে এইটা ই পয়েন্ট থেকে যে হরিজন্টাল ডিস্টেন্স, এইটুকু হচ্ছে আমার ট্যানজেন্টের ভ্যালু। তাহলে আসলে কি আমার এখানে কি ওয়াই ইকুয়ালস টু ট্যানজেন্টের ভ্যালু মিললো না কিন্তু। কি বললাম আমি, ট্যানজেন্ট কি বলছিলাম যে হচ্ছে এই যে এই ই পয়েন্ট ধরলাম, ট্যানজেন্টের পয়েন্ট হচ্ছে ই থেকে আমার এই যে হরিজন্টাল ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার ট্যানজেন্টের ভ্যালু। আর আমার এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ওয়াই হচ্ছে মিড স্প্যানে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে টি। শুধুমাত্র এটা ফিক্স সাপোর্টের ক্ষেত্রে সমান হবে, কারণ কি ফিক্স সাপোর্টে ফ্রি এন্ডেই হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, আর হচ্ছে কি এই যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন পয়েন্ট থেকে হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে আমার টি। এর জন্য এখানে টি ইকুয়ালস টু ওয়াই এর সমান হবে ক্যান্টিলিভারে। সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এটা হবে না। তাহলে ম্যাম এর টি এর মানটা কি ম্যাম এই পাশের ফ্রি এন্ডের পুরাটুকু ম্যাম টি এর মান? হ্যাঁ, আমাদের হচ্ছে টি এর মান হচ্ছে ফ্রি এন্ডের পুরাটুকু, বা এই যে সিম্পলি সাপোর্টেড ক্ষেত্রে হচ্ছে যেই আপনি যেই সাপোর্ট থেকে হচ্ছে কি ট্যানজেন্ট আঁকতেছেন, অপর সাপোর্ট মানে এই যে এর থেকে আমি ট্যানজেন্ট আঁকছি, বি সাপোর্ট থেকে আমি দেখেন এই যে ট্যানজেন্টের যে লেন্থ যতটুকু পাইছি, সেখান থেকে হচ্ছে একদম হরিজন্টাল ডিস্টেন্স পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমার টি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা সিম্পলি সাপোর্টের ট্যানজেন্টের ভ্যালু বের করার জন্য সদৃশকোণী কিছু ত্রিভুজ হচ্ছে ইউজ করি। এখানে দেখবেন আমরা সদৃশকোণী ত্রিভুজ ইউজ করছি।
সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এটা জাস্ট একটু আপনাদের বলে দিব, আপনাদের কিভাবে করে আপনারা জেনে রাখেন। আচ্ছা ম্যাম, বলেন। ম্যাম ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি ম্যাম এরকম ইউডিএল বা ম্যাম ইউবিএল এর ম্যাম কোনো আছে ম্যাম, উদাহরণ কি আছে ম্যাম ম্যাথ করার জন্য? একটা যদি করাই দিতেন। না, এখানে নাই। আপনারা চাইলে ম্যাথ দেখার জন্য বই দেখতে পারেন, বইয়ে যদি কিছু থাকে, বইয়ে থাকতে পারে। বইয়ের পিডিএফ দিচ্ছি আপনাদের, ওখানে আপনারা দেখতে পারেন এই প্রবলেমগুলো, আমি লিখে দিচ্ছি এর জন্য। আর জি ম্যাম। বইয়ের সবগুলো সলিউশন আপনারা মানে অ্যান্সারটা পাবেন, হয়তো সলিউশন এভাবে করে নাও করা থাকতে পারে, আমি শিওর না। ওই যে ম্যাথালিনোতে কি থাকবে, সলিউশন থাকবে এগুলার। তাহলে একটু আমি যদি বলি যে হচ্ছে সিম্পলি সাপোর্টের আর 5 মিনিট আপনি ক্লাস নিব, তারপর ক্লাসটা শেষ করব। সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে আমি আসলে তাহলে ওয়াই এর ভ্যালুটা কীভাবে বের করব, এই ক্ষেত্রে কি, যেহেতু ওয়াই নট ইকুয়ালস টু হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা ম্যাথটা কীভাবে করবো, এখানে একটা ম্যাথ করে দেওয়া আছে, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। ম্যাথটা একই রকম, শুধুমাত্র এই জায়গাটাতেই ডিফারেন্স। এই যে পুরাটাই সেম, জাস্ট কিছু জায়গায় ডিফারেন্স, এই ডিফারেন্সের জায়গাগুলো একটু আপনাদের বলে দিচ্ছি। আমি সেম ভাবে এই ম্যাথে কি করছিলাম, রিয়াকশনগুলো বের করছি। এই যে যখন লোডিং কন্ডিশন দেওয়া, রিয়াকশন বের করছি, আচ্ছা রিয়াকশন ম্যাম, থেকে সিম্পলি সাপোর্টেড বিম কি ম্যাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাম? পরীক্ষার জন্য ক্যান্টিলিভার ইম্পর্টেন্ট, বাট আপনি দেখেন এই যে আপনারা ইউডিএল থাকলে ম্যাথটার শেপ কীরকম আসবে, বিএমডি, এটা একটু প্র্যাকটিস করতে পারেন। বা আপনাদের নিজস্ব কর্মজীবনে কি আপনাদের সিম্পলি সাপোর্টেড বিম থাকবে, তখন তো আপনাদের জিনিসটা পারা লাগবে, এর জন্য আমি আলোচনা জি ম্যাম। করতেছি। তাহলে দেখেন, আমি প্রথমেই ম্যাথে কি করলাম, আমাদের রিয়াকশনগুলো বের করে ফেললাম, এবং এখানে ধরছে কি বি পয়েন্টকে এক্সিস ধরছে। এটা করে দেখানোর মানে হচ্ছে, দেখেন এক্সিস কিন্তু বিভিন্ন জায়গা থেকেই ধরা যায়, তো সেটার উদাহরণ হিসেবে এখানে দেখেন করা কি আছে, বি পয়েন্ট থেকে এক্সিস ধরা, যাতে আপনারা জিনিসগুলো বুঝেন যে বিভিন্ন জায়গা থেকে এক্সিস ধরলে কীরকম আসে শেপটা বিএমডির। কারণ এর আগে আমি মনে হয় এ পয়েন্ট থেকে আপনাদের শেপ দেখাইছি, এই জন্য এখন বি পয়েন্ট থেকে মাঝের মিডল পয়েন্ট থেকে একটা কীরকম হয় সেটা দেখাচ্ছি। বি পয়েন্টে আমি এক্সিস নিছি, তাহলে দেখেন আমার R1 এর জন্য পজিটিভ আসছে, R2 এর জন্য পজিটিভ আসছে, উপরের দিকে ঠেলতেছে, ইউডিএল এর জন্য নেগেটিভ আসছে। এবং আমরা সবগুলো আশা করি পারবো, যে হচ্ছে সেন্ট্রয়েডের ভ্যালু, এরিয়ার ভ্যালু পারবো আশা করি। জি ম্যাম পারবো। আচ্ছা, এটা এখন সেন্ট্রয়েডের ভ্যালু কোথা থেকে নিব, এটা ম্যাথের উপর ডিপেন্ড করে যে আমি আসলে স্পর্শকটা কোথা থেকে আঁকছি। স্পর্শক যেখান থেকে আঁকছি তার উল্টা সাইড থেকে আমরা কি করব, আমাদের সেন্ট্রয়েডের ভ্যালু নিব। তাহলে দেখেন এখানে আমি সি পয়েন্ট থেকে, এটা বুঝাচ্ছি আরেকবার, সি পয়েন্ট থেকে আমি ডিফ্লেক্টের শেপ হচ্ছে এই যে এখানে ইউ শেপটা, তাহলে আমি সি পয়েন্ট থেকে এই যে ডিফ্লেক্টের শেপ সেই বরাবর কি করলাম, স্পর্শকটা টেনে নিলাম। তাহলে আমাদের সূত্রটা কি হবে, যেহেতু সি পয়েন্ট থেকে স্পর্শক রাখছি, তাহলে কি হবে, সিটা পরে যাবে, তাহলে দেখেন টি এ বাই সি সূত্রটা আসবে, তাই তো। এবং এখানে কি, যেহেতু এটা আগে, তাহলে আমার সেন্ট্রয়েডটা কোথা থেকে নিতে হবে, এ থেকে নিতে হবে। তাহলে আপনারা আশা জি করি ম্যাম। এই ম্যাথে এইটুকুর জন্য এ থেকে সেন্ট্রয়েডটা বের করতে পারবেন সবাই। এখন আমরা জাস্ট হচ্ছে ডিফারেন্সটা কোথায় হচ্ছে ম্যাথে সেটা বলে দিই। দেখেন এ থেকে আমি সেন্ট্রয়েড বের করতে পারবো, এখন আমি বের করব হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা কীভাবে পাবো, বা ডিফ্লেকশনের ভ্যালুটা কীভাবে পাবো। ডিফ্লেকশন হচ্ছে দেখেন আমার কতটুকু, ডিফ্লেকশন হচ্ছে এই যে থিটা বি, ডিফ্লেক্টের শেপ থেকে আমার হরিজন্টাল কন্ডিশনের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার এখানে থিটা বি, এটাই হচ্ছে আমার মেইন ডিফ্লেকশন। আমি যদি বলি সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ডিফ্লেকশনের ভ্যালু কত, সেটা হচ্ছে এই যে থিটা বি। থিটা বিটা আসলে কি, মানে ধরেন বি পয়েন্ট এখানে বের করতে বলছে, আসলে কিছুই না। আমি যদি বলি এই পয়েন্টের থিটা কত, মানে সরি এই পয়েন্টের হচ্ছে ওয়াই কত, ওয়াই বি, তাহলে এটাই বলছে যে ডেল্টা বি হচ্ছে আমার, এইটুকু হচ্ছে কি আমার ডিফ্লেকশনের ভ্যালু। ডিফ্লেক্টের শেপ থেকে হরিজন্টাল যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার ডেল্টা বি। এখন আমি সি পয়েন্ট থেকে স্পর্শক টানলাম, সি থেকে এই যে এইটুকু ডিস্টেন্স স্পর্শক টানার পরে এ থেকে স্পর্শক পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা আমার কত, টি এ বাই সি। কি পেলাম আমি, স্পর্শক থেকে এ পয়েন্টের যে ডিস্টেন্স, লম্ব দূরত্বটা হচ্ছে আমার টি এ বাই সি। এটা তো সমস্যা নেই বুঝতে, এ কেন আগে, কারণ আমি সি থেকে স্পর্শক আঁকছি, তাহলে এ পয়েন্ট যেহেতু এটা, তাহলে এটা আগে আসবে, সিটা পরে আসবে, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে টি এ বাই সি। এখন আমি কি করব, সদৃশকোণী ত্রিভুজ আঁকবো। সদৃশকোণী ত্রিভুজ আসলে কি, তাহলে ধরলাম আমি এটা একটা ত্রিভুজ এ সি, আর এই পয়েন্টটা থেকে ধরলাম ই।
ACE হচ্ছে কি একটা আমার ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে TA/C, আর আমি এখানে যে পুরাটা পয়েন্ট ধরলাম, এই যে বি পয়েন্টের স্পর্শক পর্যন্ত ডিস্টেন্সকে আমি ধরলাম y কতটুকু আমার বি থেকে স্পর্শক পর্যন্ত যেই ডিস্টেন্স সেটার ভ্যালু আমি বলতেছি y, বি থেকে স্পর্শক পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে আমি কি বলতেছি y। তাহলে এখন আমি সদৃশকোণী ত্রিভুজ আঁকবো। TA/C, এটা হচ্ছে আমি কি নিলাম লম্ব ডিস্টেন্স, এবং এর ভূমি কি নিব, এই ত্রিভুজের ভূমি কত, পুরাটার আমার ভূমি কত ছিল, আমার 6, 4 আর 2 6 ছিল। তাহলে আমার এই পুরাটার ডিস্টেন্স হচ্ছে 6, আর এই ইউডিএল হচ্ছে আমার 4। তাহলে TA/C যখন নিলাম তখন আমার পুরা ভূমিটাই আসবে 6। তাহলে দেখেন TA/C বাই এটা হচ্ছে কি আমার লম্ব দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি ইকুয়ালস টু হচ্ছে y হচ্ছে কতটুকু আমার বি থেকে যতটুকু ডিস্টেন্স, বি থেকে স্পর্শক বরাবর ডিস্টেন্স, এটা কত আমার y ডিভাইডেড বাই কি আসবে, এখানে 2 আসবে। 2 কি, এই যে ছোট ত্রিভুজের ভূমি। একটা ছোট ত্রিভুজ হচ্ছে এই যে এইটা, আর একটা হচ্ছে বড় ত্রিভুজ। একটা হচ্ছে ছোট ত্রিভুজের লম্ব বাই ভূমি সমান সমান কি বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি, রেশিও নিছি। ছোট ত্রিভুজের লম্ব বাই ভূমি ইকুয়ালস টু বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি, কারণ কি এটা সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখেন এটাই করছে যে y/2 ইকুয়ালস টু TA/C/6, এই যে এটা ছোট ত্রিভুজের লম্ব বাই ভূমি ইকুয়ালস টু বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি হচ্ছে সমান। সেখান থেকে আমি কি বের করলাম, y এর ভ্যালুটা পেয়ে যাব, কারণ কি TA/C তো আমি এই সূত্র দিয়ে বের করতে পারতেছি। তাহলে আমি কি পাবো, y এর ভ্যালুটা পেয়ে যাব। এখন আমার কি লাগবে, y এর ভ্যালু তো পেয়ে গেছি, আমার আসলে লাগবে কি ডেল্টা বি এর ভ্যালু লাগবে। কারণ কি ডেল্টাই আমার কি আসলে ডিফ্লেকশন, y কিন্তু আমার পুরোপুরি ডিফ্লেকশন না, y আসলে কি ট্যানজেন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে y, আর আমার ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা বি কি ডিফ্লেক্টেড যে শেপ, যে আমার ইউ শেপ হলো, ইউ শেপ থেকে হরিজন্টাল ডিস্টেন্সটা হচ্ছে y। তাহলে সেটা আমরা কিভাবে বের করব দেখি। আমরা হচ্ছে θB/C, y থেকে θB/C বিয়োগ করলে ডেল্টা বি পাবো এই ম্যাথে। θB/C কতটুকু আমার, আমি বলছি θB/C হচ্ছে বি পয়েন্ট থেকে আমার যে ডিফ্লেক্টেড শেপ ততটুকুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে B/C। যদি আমি একটু আবার আপনাদেরকে দেখাই, এটা একটু আমরা খেয়াল করে দেখি। আমার পুরাটা ছিল হচ্ছে y, আর আমার TB/C কতটুকু, সি থেকে যদি স্পর্শক আঁকি তাহলে বি পয়েন্টের ডিফ্লেক্টেড যে শেপ ইউ শেপ থেকে স্পর্শকের যে যতটুকু ডিস্টেন্স, মানে এই যে এই ছোটটুকু ডিস্টেন্স হচ্ছে TB/C। তাহলে পুরাটা থেকে y থেকে যদি আমি TB/C বিয়োগ করি তাহলে আসলে কি পাচ্ছি, ডেল্টা পাচ্ছি। ম্যাম সবকিছু ম্যাম আজকে ম্যাম আর করায় না ম্যাম, গুলা যেতেছে ম্যাম, আরেকদিন দেখাই দিন ম্যাম এটা। এটা আমি আজকে একটু দেখাই, আপনারা একটু বড় ভিডিওটা দেখে নিন, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে আমি এই চ্যাপ্টারটা আজকে শেষ করতে আচ্ছা ম্যাম। চাচ্ছি। তাহলে একটু আপনারা একটু মনোযোগ হন, যতটুকু সম্ভব হয় এটা দেখেন, কারণ এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। তাহলে আমি কি বললাম, TB/C হচ্ছে আমার সি পয়েন্ট থেকে যদি স্পর্শক আঁকি তাহলে ইউ শেপ যেটা হবে ডিফ্লেক্টেড শেপ থেকে আমার স্পর্শকের যে ডিস্টেন্স সেটা হচ্ছে TB/C। এই পুরাটা থেকে যদি আমি y থেকে যদি এই TB/C বিয়োগ করি তাহলে আমি ডেল্টা বি বা আমার যে কোশ্চেনে বলছে ডিফ্লেকশন সেটা পেয়ে যাব। আর TB/C আশা করি আপনারা বের করতে পারবেন এই সূত্র দিয়ে। আপনারা এই ম্যাথটা একবার একটু দেখেন, তারপর যদি সমস্যা থাকে আমার সাথে ডিসকাস করেন। এই ম্যাথটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট না হলেও আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের ম্যাথ অনেক সলভ করা লাগবে। এখানে করে দেওয়া আছে, আপনারা একটু দেখবেন, সাথে হচ্ছে এখানে কিছু প্রবলেম দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনাদের কারো সমস্যা না থাকলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব।